গাইস, বুথ এফএম ফর নাইটের 5 এপিসোডের সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। থামলিংচর একটা বাড়ি, বিশাল আকৃতির, প্রায় 40 থেকে 50টা ঘর। প্রতিটা ঘরে এক একটা করে মেজ ভাড়া দেওয়া হয় এক একটা রুমের। তো প্রায় 6টা থেকে 7টা রুম খালি ছিল। সেটা ভাড়া কখনো হয় না। যখনও কোনো ভাড়াটি আসে, ভাড়াটিয়াগুলো চলে যায়, কিন্তু কী কারণে সেটা কেউ বুঝতে পারে না। তো পরবর্তীতে ওইখানে যিনি ছিলেন ম্যানেজার হিসেবে, উনি একটা ভাড়াটিয়া নিয়ে আসেন। ওই ভাড়াটিয়ার একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে আসে। তো ওনারা আসেন, আসার 2টা দিন পরে থাকা হয়। ছোট বাচ্চাটা শুধু এলোমেলো, যেমন এর আগে যেখানে ছিল বললো যে ভালো আসছিল, এখানে আসার পরে খাওয়াও বন্ধ, রাত্রেবেলা ঘুমাতেও পারে না, আর শুধু বলে যে ভয় পায়। তো বাবা, এই বিষয়টা আমি যেটা বলছিলাম, যে বিষয়গুলো আমার জানা নেই সেগুলো আমি করলে আমার জন্য ক্ষতি। ওর বাবা সে তার সন্তানকে এখন রাত্রেবেলা দেখে যে আমি দেখবো যে ছেলেটা কিসের জন্য ভয় পায়। তখন বললো যে রাত 1টা বা 2টা বাজে ওর বাবা দেখেছে যে সাদা কাপড় এরকম কোথা থেকে অনেক দূর থেকে নাকি আসে ওই ঘরটাতে। ওনারা যারা যে ঘরটা ভাড়া নিয়েছে এবং যেখান থেকে আসে সেটা নাকি অনেক দূর থেকে আসে। আসার পরে নাকি এই ঘরের মধ্যে পুরো একটা পুতুলের মতো ওই সাদা কাপড়টা নাকি দাঁড়ায়। তখন ওই ছেলেটাকে বলে যে ভয় পাই। তো ওনার ছেলের বাবা কিন্তু কোনো কিছুই জানা নেই, অর্থাৎ জিন কীভাবে আনতে হয়, ছাড়তে হয়, বা কি জিন কেমন, কখনোই না। কিন্তু সেই বিষয়ে সে কয়েকটা দিন গল্প করে যে আমি এরকমভাবে জিন আনছিলাম, তো তাই আমার ছেলে এরকম ভয় পায়। আমি ঘরের যেগুলো ভাড়া হয় না, যাদের যে সমস্যাগুলো আছে, আমি এগুলো সব কিছু ঠিক করে দিতে পারি, আমি এইগুলো পারি। অর্থাৎ এই বিষয়টা উনি সব পূর্ণভাবে ভুল বলছে। তো তার ওই যে ম্যানেজার, উনি বললো যে আমার 6-7টা রুম ভাড়া হয় না, এটা কেন হয় না? তখন উনি যে রাত্রেবেলা যে কাপড়টা আসছিল, উনি যে দেখছে এবং উনি যেগুলো ভয় পাইছে, তো উনি এটাকে বলতেছে যে আমি জিন আনছিলাম এবং আমি এটা দেখবো। এই ঘরের ভিতরে খুব ভাড়াটিয়াগুলো ভালো না, এইদের মধ্যে কেউ এই ঘরটা নেওয়ার জন্য, এই বাড়িটা কিনবার জন্য এরকম জাদুটনা করতেছে, অর্থাৎ সম্পূর্ণ সব কিছু বানোয়ার কথা উনি এরকম বলতেছে। তো সবাই ম্যানেজার তার বাড়িওয়ালাকে বললো এবং আরও কয়েকটা ভাড়াটে যারা ভালো ছিল তাদেরকে নিয়ে এইগুলো একটা পরামর্শ করলো। তোগুলো রাত্রিতে আসবেন, রাত্রে এই সময়তে আসলে আমি দেখাবো। তো উনি ভাবছে যে সবসময় বিষয়টা বেশি হয় যখন ওনাদেরকে নিয়ে বসলো, কিন্তু ওই যে বিষয়টা, যে সাদা কাপড়টা, যে কাফনের কাপড়টা আছে, সেটা হাসে নেই। তো উনি খুব তদবিরের মতন দেখাচ্ছে, কিন্তু হয় না। অবশেষে তার ছোট্ট বাচ্চাটা পাগলের মতো হয়। ছোট্ট ছেলে বাচ্চাটা পুরো একেবারে পাগলের মতন হয়ে যায়। কিন্তু এখন উনি এমন একটা বিপদগ্রস্ত, ওই সাদা কাপড় যে উড়ে আসে, ওই কাপড়ের তাকে ঘুমের মধ্যে দেখানো হয় যে কাপড় দিয়ে তোমার ছেলেকে নিয়ে চলে যাব, তুমি ঘর ছেড়ে চলে যাও, এটা আমার বাসস্থান। এখন ওই ঘুমের মধ্যে ওই বাবাকে দেখানো হয় যে কাপড় মুড়িয়ে তোমার ছেলেটাকে নিয়ে যাব, তুমি ঘর ছেড়ে দাও, এটা আমাদের বাসস্থান। অবশেষে ওই লোক এমন একটা বিপদগ্রস্ত হয়েছে, কিন্তু বলেছিল যে আমি এগুলো করি, আমি এরকম জিন দেখছিলাম, এ ঘর কেন ভালো হয় না, আমি দেখবো, এই করবো, সে করবো। কিন্তু ছেলেটা এখন পাগলের মতো আছে, ছেলে সুস্থ হয়নি। এখন আল্লাহ ভালো জানেন সুস্থ হবে না কিনা। কিন্তু ওই সাদা কাপড়টা প্রতিদিন আসে না, প্রায় সময় 15 দিন 20 দিন, কখনো হঠাৎ 2 দিন 3 দিন পরে আসে, কিছুদিন অনেক দেরি করে আসে। কিন্তু এখন স্বপ্নে বারবার বলতেছে যে তুমি, এটা আমার বাসস্থান, এটা আমি থাকবো, তুমি চলে যাও, আনলে কাপড় মুড়িয়ে তোমার ছেলেটাকে আমি নিয়ে যাব। তো এই জন্য যে জিন দেখা বা তদবির করা সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে এইগুলো নিয়ে সাহসিকতা দেখায় বা খুব সহজ মনে করে, কিন্তু আমরা দেখেছি যে না, এটা চরম ভুল, এগুলো করা উচিত না। আরও এখন সামনে ওই ঘরে আরও কিছু সমস্যা, যে 6-7টা রুমে যে বিপদগুলো আছে বা কেন হচ্ছে না ভাড়া, ওটা জিন থাকতো ওই 6-7টা রুমে, জিনেরা বসবাস করতো, কোনো কুফুরি জাদুটো না,
কেউ কিছু করে না, এই ঘরগুলোতে জিনেরাই থাকবে। বাকি ওনারাই বলতেছে আমরা দেখবো এই জিনগুলোকে তাড়াবো কি তাড়াবো না, কিন্তু বলতেছে যে জিন থাকুক বা এই ঘর ভাড়া হোক না হোক, আমাদের কখনো অভাব আসছে নেই, আমরা ভালোই আছি। তো এটা বাড়িওয়ালা বলছে যে আমি ভাড়া দেবো কি দেবো না, বা কোনো কাজ করাবো কি করাবো না সেটা পরের বিষয়। এইটা দিচ্ছিল মেহমানটা। বা এটা খুব চমৎকার একটা ঘটনা, এবং আমার মনে হয় যে অনেকে এটা পছন্দ করবেন অনেক, কারণ এই ঘটনাটা অসম্ভব ভালো একটি ঘটনা। তো যাই হোক, আপনারা যারা তখন পর্যন্ত শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মন দিয়ে ঘটনাটি শুনেছেন, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং এটি তো আসলে তুলনাহীন একটি ঘটনা, আমার কাছে মনে হয় অতুলনীয় একটি ঘটনা। আমরা হাফেজ মাইনুদ্দিন ভাইকে আবারও পাবো কিছুদিনের মধ্যেই, তিনি কথা দিয়েছেন। সুতরাং যেদিন এর পরের দিন আসবেন, আপনাদের যে সমস্ত পাঠানো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আবার রেখে দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে সেদিন আলোচনা করব। সো সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রসুল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আমির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুরে। আমি বর্তমানে আছি ঢাকার মহাখালীতে। তো রাসেল ভাই, আমি আজ আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আমি ভূত.com-এর বিশাল বড় একজন শ্রোতা, বিশাল বড় একজন ফ্যান বলতে পারেন। আর এর আগে রেডিও ভূত FM প্রোগ্রাম তো আমি 2015 সাল থেকেই আপনার ভূত FM প্রোগ্রামটি শুনতাম। খুব ভালো লাগতো আমার কাছে, জানি না কেন আমার কি স্টোরিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এর কারণটাকে আমি বুঝতে পারি না। তো অনেকদিন ধরেই চাচ্ছিলাম, যখন ভূত FM শুনতাম তখনও চাইতাম যে ভূত FM-এ একটা ঘটনা শেয়ার করবো, কিন্তু তাই সেভাবে হয়ে ওঠেনি। তো ভূত FM শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনি নতুন করে .com শুরু করলেন, তখনও ইচ্ছা হয়েছিল যে একটা ঘটনা পাঠায়, আমার জানা কিছু ঘটনা আছে, ঘটনাগুলো শেয়ার করি। তো সময়ের অভাবে বিভিন্ন কাজকর্মের কারণে ঘটনাগুলো পাঠানো হয়নি। তো আজকে সময় পেলাম, এই কারণে আমি ঘটনাগুলো পাঠাচ্ছি। আমি ফার্স্ট একটা স্টোরি আজকে শেয়ার করবো, এরপর যদি আমার স্টোরিটা সিলেক্ট করা হয় আর যদি এই শ্রোতাদের ভালো লাগে, আপনার ভালো লাগে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও অনেক স্টোরি শেয়ার করবো। রাসেল ভাই, আমার ঘটনাটা অতটা ভয়ঙ্কর কিনা জানি না, তবে আমার মনে হয় যে শুরুর দিকে ঘটনাটা হয়তো খারাপ হবে না, খারাপ লাগবে না। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটে আমার মামার সাথে, আমার এক মামার সাথে। তো আমার শুরুতে বলে রাখি যে আমার মামারও হচ্ছে 4 ভাই। তো ঘটনাটা যার সাথে ঘটে সে হচ্ছে আমার মেজে মামা। তো ঘটনাটা বিস্তারিত বলার আগে আমি আমার মামা বাড়ির লোকেশনটার ডিটেলস আপনাদের দিতে চাই। আমার মামা বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সালথা উপজেলার কোনো একটা গ্রামে। তো আমি সংগত কারণে এই গ্রামের নামটা বলতে চাচ্ছি না। তো আরও কিছু কথা বলে নেওয়া দরকার। আমরা জানি যে আমাদের দেশে একসময় নীল বিদ্রোহ হয়, সালটা আমার ঠিক মনে নেই, হয়তো বা 1862 বা 1762 এরকম সালে হয়তো আমাদের দেশে একটা নীল বিদ্রোহ হয়। তো আমরা জানি নীল বিদ্রোহ হওয়ার আগে ইংরেজরা এদেশে ছিল, এদেশে আমাদের শাসন করতো। তারা জোর জবরদস্তি করে একরকম আমাদের দিয়ে নীল চাষ করাতো, এবং খুব কম দামে সেই নীলগুলো তারা কিনে নিত, এবং অন্যান্য দেশে রপ্তানি করতো আর কি। তো আমার মামা বাড়ির যেই অঞ্চলে বা আমার মামার নানা যে বাড়িটা তৈরি করছে, তো সেই বাড়ি থেকে 400 মিটার মতো দূরে গেলেই একটা নীল কুটির ছিল। কুটির বলতে হচ্ছে রাসেলভাই যেখানে এই নীলগুলা এনে জমা করা হতো, চাষিরা যেখানে নীলগুলা জমা দিত এবং ইংরেজরা সেখান থেকে নীলগুলা কিনে সেইখানে জমা রাখতো, সেটাকে বলা হতো নীল কুটির। তো ইংরেজদের সাথে যুদ্ধ হওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু নীলকুঠির তো ওইখানে ছিল, একটা বিল্ডিং ছিল। তো সময় বিবর্তনে বিল্ডিংটা আস্তে আস্তে মাটির তলে ডেবে যেতে থাকে। তো ওইখানে কোনো বসত বাড়ি ছিল না। তো আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা আরও 25 থেকে 30 বছর আগের কথা। তো আমার মামা বাড়ি থেকে সেই নীলকুঠির দূরত্ব হচ্ছিল 400 মিটারের মতো। তো ঘটনার দিন, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনার দিন আকাশটা অনেক মেঘলা ছিল। সন্ধ্যার সময় আমার মেজো মামা, তাদের গরু ছিল, সেই গরু নিয়ে এসেছিল যে গোয়াল ঘরে উঠানোর জন্য। কিন্তু হঠাৎ করে দেখা যায় কি গরু হঠাৎ করে দৌড় দিয়ে সেই কুটির পাড়ের দিকে চলে যেতে থাকে। তো আমার মামা অত 7-10 পাঁচ না ভেবে সে ভাবে যে গরু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, গরু উঠাতে হবে।
তো সেও সে গরুর পেছন পেছন সব দেয়, কিন্তু গরু অনেক জোরে ছুটছিল। সে অতটা খেয়াল করেনি কোন দিকে যাচ্ছে। গরু অনেক জোরে ছুটতে ছুটতে হ্যাঁ ঠিক যেই নীল কুটিরটা ছিল বা যে কুটির পাড়টা ছিল ওই কুটির পাড়ে চলে যায়। তাদের ওই যে নীল কুটিরটা, ওইটার বর্তমান নাম হচ্ছে কুটির পাড়। তো সে ওই গরুটা ওই কুটির পাড়ে চলে যায়। কুটির পাড়ে চলে যাবে, মামা অতটা বোঝে নাই না। তো কুটির পাড়ে সে গরুর পিছনে দৌড়াচ্ছে। তো গরু যখন কুটির পাড়ে গিয়ে দাঁড়ায়, মামা যখন গরুকে দেখতে পায়, যখন মামা দেখতে পায় যে গরুর যে দড়িটা থাকে আর তার সাথে একটা শক্ত লাঠি একটা বাঁধা থাকে, সেই লাঠিটা গাছের একটা শিকড়ের সাথে আটকে গেছে। আর গরুটার দিক বিদিক হয়ে ছোটাছুটি করতেছে, মানে কোনো দিকে যেতে পারতেছে না। গরু যেহেতু গলায় দড়ি বাঁধা ছিল, কোনো দিকে যেতে পারতেছে না, কিন্তু ছোটাছুটি করতেছে অনেক। তো মামা এটা খুব স্বাভাবিকভাবে নেয় এবং সে সেই গরুটাকে সেই শেকড় থেকে সেই লাঠিটা সরায় আর কি, দড়ি বাঁধা সেই লাঠিটা সরায়। তো তখন মামা খেয়াল করে যে গরুটা সেই কুটির পাড়ে চলে এসেছে। তো এই কুটির পাড়ে কিন্তু আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ছিল, যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করবো। তো আমার মামা জানতো যে কুটির পাড় জায়গাটা ভালো না, খুব অশুভ একটা জায়গা। তো মামা যেহেতু ছোট ছিল তখন, সে একটু ভয় পায় না, সে একটু ভয় পায়। এবং ঠিক তৎক্ষণাৎ সময়ে মামা বললো যে তৎক্ষণাৎ সময় নাকি বিকট আকারে একটা আওয়াজ হয়, মেঘের গর্জনের আওয়াজ হয়। তো মামা যেহেতু একটা সিমসিম পরিবেশ, একটা নিরিবিলি পরিবেশ, মেঘলা রাত, আর গরু আর সে একা ওইখানে আশেপাশে কোনো বসত বাড়িও নাই। তো সে খুব ভয় পায়, মেঘের গর্জন দেওয়ার পরে সে খুব ভয় পায়। এবং সে তার সামনে দেখতে পায় দুটা চোখের মতো কি যেন জল জল করছে, আগুনের মতো আর কি জল জল করছে দুটা চোখের মতো। তো সে জিনিসটা দেখে খুব ভয় পায়। সে পুরো অবয়বটা দেখতে পায় না, শুধু দেখতে পায় যে দুটা চোখের মতো কি যেন জল জল করছে আগুনের মতো। তো সে সেটা দেখে গরু নিয়ে বাড়ির দিকে দৌড়তে, এবং গরুও তার সাথে সাথে বাড়ির দিকে দৌড়াইতেন। তো আসলে এখানে কথা হচ্ছে যে গরু যখন আসছিল সে কিন্তু কুটির পাড়ের দিকে আসছিল, এবং কুটির পাড়ে যখন সেই জিনিসটা সে দেখতে পায়, যখন সেই চোখ দেখতে পায়, সেই রক্ত মানে অগ্নি চোখ যে দেখতে পায়, দেখার পরে গরুটা তার সাথে সাথে বাড়ির দিকে চোখ দেয়। তো মামা গরুর দড়িটা ধরেছিল। তো হঠাৎ সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়, মামাকে কে যেন বলছে, তোর বড় বাপের ভাগ্য যে গরুর জন্য তুই আজ বেঁচে গেলি। একটা কণ্ঠে মামা বিকট একটা কণ্ঠে বলতেছে মামাকে উদ্দেশ্য করে বলতেছে, শুনতে পাচ্ছিল যে তোর বড় বাপের ভাগ্য যে তুই আজ বেঁচে গেলে। রাসেল ভাই মামা এই কথা শোনার পরে আরও ভয় পায়, এবং সে আরও জোরে দৌড় দেয়। আরও জোরে দৌড় দেওয়ার পরে সে কিছুটা সামনে গিয়ে যাওয়ার পর দেখতে পায় যে বড় মামা আসছে, সেজ মামা আসছে। তারা তাকে মানে তারা দেখছিল যে মামা কুটির পাড়ের দিকে দৌড় দিয়েছে, সেই কারণে তারা এগিয়ে আসছিল। তো তখন বড় মামাকে দেখে সেজ মামাকে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে বড় মামা সেজ মামা তাকে ধরে নিয়ে বাড়ির ভিতর নিয়ে যায়, এবং তাকে অনেকক্ষণ করার পরে পানিটা নিচে টানার পরে তার জ্ঞান ফিরেছে, এবং সে তারপর সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। তো তারপর নানি যেটা করে মামাকে গরম পানি দিয়ে আপনার বড়ই পাতার গরম পানি দিয়ে একে গোসল করিয়ে দেয়। রাসেল ভাই এরপরে মামার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবে ওই কুটির পাড় যে কথা বললাম, যে কুটির পাড়টা, কুটির পাড়ে মাঝে মধ্যেই অনেক ঘটনা ঘটে থাকে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে রাসেল ভাই, আমি সামনে এটা শেয়ার করবো যদি আমার ঘটনাটা সিলেক্ট করা হয়। আমি আশা করছি আমি আরও ঘটনা শেয়ার করতে পারবো আপনাদের সাথে। রাসেল ভাই আজকের মতো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে রেকর্ডিংটা প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম।